আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করার আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারও শক্ত হয়ে বসে পড়তে হচ্ছে দর্শক সিটে। যারা নিয়ে গেছে আমাদের সুপার ফোরে, সেই লঙ্কানরাই এবার সুপার ফোরের প্রথম প্রতিপক্ষ। বাংলাদেশ দলকে নিয়ে কাটা ছেড়ার পর আমরা আলোচনার চেষ্টা করব কে এগিয়ে আছে বিসিবি নির্বাচনে। আমাদের উপস্থিত আছে খেলার আড্ডায়। প্রথমে আমি যদি পরিচয় করে দিতে, সাবেক পরিচালক খন্দকার জামিল, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং পাশাপাশি আছেন ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। থ্যাংক ইউ নাজিম। আমরা শুরুতেই যদি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যেটা আলোচনা হচ্ছে এশিয়া কাপ নিয়ে অনেক কথা হচ্ছে। এশিয়া কাপে ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে কিন্তু বাংলাদেশ গিয়েছে, চ্যাম্পিয়ন হতে চায়। এখন পর্যন্ত সেই বিষয় যদি বলি আমরা, স্বপ্ন নাকি বাস্তব, সেটা নিয়ে যদি আলোচনা করতে চাই। আসলে স্বপ্ন তো দেখতেই হবে। স্বপ্ন যদি না দেখি তাহলে বাস্তবে তো সেটা পরিণত করা যাবে না। এবং একটা দল যখন একটা টুর্নামেন্টে যাবে, সেই স্বপ্নটা নিয়ে যাবে যে আমি চ্যাম্পিয়ন হব। তবে বাস্তবতার নিরিখে ব্যাপারটা যদিও অনেক কঠিন একটা কাজ, কারণ আমরা তো আসলে কালকে যদি শ্রীলঙ্কা না জিততো তাহলে তো আমরা সুপার ফোর থেকেই বিদায় নিয়ে নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্বপ্ন দেখতে হবে, বাট স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য নিজেদের 100% নিংড়ে দিতে হবে, নিজেদের সেরাটা দিতে হবে। আমি যদি আমার সেরাটা দিয়ে তারপরে যদি আমি কিছু করতে না পারি, অ্যাটলিস্ট আমার একটা সান্ত্বনা থাকবে যে আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। আমার সর্বোচ্চটা আমি দিয়েছি, আমি চেষ্টা করেছি, বাট আমি পারি নাই। কিন্তু মাঠে আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশ খুব এলোমেলো, যে একটা টার্গেট নিয়ে আগাবে সেটা আমরা কিন্তু একটু মানে খামতি দেখতে পাই বাংলাদেশের মধ্যে। যেমন আমরা কিন্তু জানি যে এখানে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমরা তিনটা বড় দল আছি। রান রেট কুড বি এ ফ্যাক্টর। কিন্তু আমরা হংকংয়ের সঙ্গে যখন খেললাম, আমাদের মাথায় কিন্তু সেই ব্যাপারটা আমার মনে হয় না যে বাংলাদেশের মাথায় ছিল যে আমাকে রান রেটটা বাড়িয়ে নিতে হবে। যে রানটা হংকং করলো, সেই রানটা যদি আমরা 14-15 ওভারের মধ্যে করে ফেলতাম তাহলে কিন্তু আমাদের রান রেটটা বেশ ভালো অবস্থানে যেত। অন দ্য আদার হ্যান্ড, আফগানিস্তানের সঙ্গে যখন আমরা খেললাম, আমরা ম্যাচটা জিতলাম ঠিকই, কিন্তু আমাদের 10 ওভারে 87 রান ফর 1 উইকেট। সেখান থেকে আমরা 20 ওভার শেষে করলাম মাত্র, আর বাকি 10 ওভারে 67 রান। তখনও আমাদের মাথায় রান রেটের ব্যাপারটা ছিল কিনা আই এম ইন ডাউট। সুতরাং স্বপ্নটাকে বাস্তব পরিণত করতে হলে অনেক ক্যালকুলেশন আপনাকে করতে হবে। সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে কিন্তু মাঠে আপনার সেরাটা দিতে হবে। সেদিন যদি আমরা 180-90 করতাম, আমাদের রান রেটটা কিন্তু অনেক বেশি থাকতো, অনেক আগে থাকতো। আমরা সেক্ষেত্রে একটা চান্স ছিল যে শ্রীলঙ্কা যদি হেরেও যায়, হয়তো রান রেটে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে আমরা যেতে পারবো। সম্পূর্ণ শ্রীলঙ্কার উপরে আমাদেরকে নির্ভর করতে হতো না, বা আমাদের নিজেদের একটা অবস্থান থাকতো। সুতরাং স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে হলে আপনাকে আপনার বেস্টটা দিতে হবে। তারপরে যদি সেটা না হয়, দ্যাটস ফাইন। তো আমি মনে করি যাই হোক, যেটা চলে গেছে, এইটা নিয়ে তো আর কিছু করা যাবে না। সামনে আমাদের সম্ভাবনা কিন্তু আছে, আমাদের শ্রীলঙ্কাকে হারানোর মতো ক্যাপাসিটি আমাদের আছে। পাকিস্তানের যে টিম, তাদেরকে হারানোর মতো ক্যাপাসিটি আছে। আমি তো মনে করি যে বাংলাদেশের ফাইনালে যাওয়ার ভেরি মাচ পসিবিলিটিজ আছে। এখন টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনা সাজিয়ে দেবে, সেই পরিকল্পনা অনুযায়ী যদি আমাদের খেলোয়াড়রা সেটা মাঠে বাস্তবায়ন করতে পারে, সেই অনুযায়ী খেলতে পারে, আমি তো ফাইনাল না খেলার কোনো কারণ দেখি না। জি, আমরা গ্রুপ পর্ব শেষ করেছি, এবং পাশাপাশি যদি বলি যে এখন গ্রুপ পর্বে কিন্তু রান রেটের বিষয়টা বারবারই কিন্তু প্রসঙ্গক্রমে চলে আসছিল, যে আপনার ভারত বাকি দলগুলো যেভাবে পরিকল্পনা করে এগোয়, বাংলাদেশ কিন্তু সেই তুলনায় অনেকটা পিছিয়ে থাকে। আপনার হংকং কিংবা পরবর্তীতে যখন শ্রীলঙ্কা এবং শেষ আফগানিস্তানের সাথে যখন খেলা হলো, রান রেটের বিষয়টা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মাথায় তেমনটা কাজ করেনি। হৃদয় যখন আপনার বলছিলেন যেটা হচ্ছে যে আমাদের জয়ই প্রথম লক্ষ্য, যখন শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলেন, পরবর্তীতে আপনার রান রেটটাই কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। তো এই বড় টুর্নামেন্টে কিন্তু আপনার বাংলাদেশের যে এই ঘাটতিগুলো থাকে, সেটা কি আসলে পিছিয়ে রাখে কিনা বাংলাদেশকে? দেখেন, ঘাটতি আসলে শুধু রান রেটের হিসেব না কষাটার মধ্যে না, ঘাটতি অনেক জায়গায় আছে। বড় টিমেরও ঘাটতি আছে, ভারতের মতো টিমেরও ঘাটতি আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি আপনার যে সমস্ত ঘাটতি আছে সেগুলো পুষিয়ে দিতে পারেন কিনা। এবং এখন আপনি রান রেটের কথা, আমরা গ্রুপ স্টেজেরটা জামিল ভাই যেটা বলছিলেন, দের ইজ এভরি চান্স সুপার ফোরে একই ঘটনা ঘটতে পারে। কারণ গ্রুপ পর্বে 4 টিম 1 ম্যাচ হারলেই আপনার অনেক ইকুয়েশন সামনে চলে আসছে। এখানেও 4 টিম 1 ম্যাচ হারলেই ইভেনচুয়ালি ইউ আর আউট অফ দ্য ফাইনাল রেস। সো বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে ফার্স্ট ম্যাচ, আমি সুপার ফোর ফার্স্ট ম্যাচের কথা বলছি, যদি হারাতে পারে, বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ ফাইনাল খেলবে। কেননা আমি ফিল করি যে বাংলাদেশের এই টিমটা যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, পাকিস্তানকে হারানো
শ্রীলঙ্কার তুলনায় একটু হলেও সহজ হবার কথা। পাকিস্তান টিমের বর্তমান পারফরমেন্স এবং ভারতের সঙ্গে ম্যাচটা ঘিরে যে একটা সমালোচনা বা মাইন্ডসেট আপ তৈরি হয়েছে, এটা পাকিস্তানকে হার্ট করছে। তো সব কিছু মিলে আমি বলবো যে বাংলাদেশের সম্ভাবনা আছে। ঠিক একই সঙ্গে এখানে তো আর হংকং, ওমান, সংযুক্ত আরব আমিরাত নেই, কিংবা আফগানিস্তানও নেই। তিনটাই বড় দল, তিনটাই ভালো দল, একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ভারতের মতো ওয়ার্ল্ড বিটার টিম, পটেনশিয়াল চ্যাম্পিয়ন টিম। এখানে বাংলাদেশে প্রত্যেকটা বল, প্রত্যেকটা মিনিট অন টোস থাকা লাগবে। এবং শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা তারা খেলবে, এখানে বেস্ট 11 কীভাবে সাজাবে, কোন ধরনের স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে তারা যাবে, উইকেটটা কেমন হবে, সেই উইকেট অনুযায়ী বেস্ট 11 সাজিয়ে আপনি 3 স্পিনার খেলাবেন নাকি এক্সট্রা একজন পেস বোলার খেলাবেন আগের মতো, অর্থাৎ লাস্ট ম্যাচের মতো কোনোভাবেই 4 বোলার এবং একজন এক্সট্রা একটা অপশন হিসেবে দুজন আপনি পার্ট টাইমার নিয়ে, এইখানে শ্রীলঙ্কার এগেনস্টে আমার মনে হয় না বাংলাদেশ ভালো করতে পারবে। সো স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলোতে বাংলাদেশের খুব ঠান্ডা মাথায়, ক্যালকুলেটিভ, এবং একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি যে আমরা শ্রীলঙ্কাকে দিয়েই উদাহরণ দিচ্ছি, যে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ আমার মনে হয়েছে যে ভয়ে ভয়ে ক্রিকেটটা খেলেছে। নইলে ফার্স্ট 2 ওভার্স 2 উইকেট নাই, বোর্ডে কোনো রান নাই, এইটা আসলে হইতে পারে না। আপনাকে উইকেট যাবে, আপনার প্রথম ওভারে 3 উইকেটও যেতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু আপনি যদি শেলের ভেতরে ঢুকে যান, ভয় নিয়ে খেলেন, তাহলে আপনার জন্য পার পাওয়াটা ডিফিকাল্ট। একাদশ নিয়ে কথা বলছিলেন আপনি, যেটা হচ্ছে যে আপনার আফগানিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছিল 4 স্পেশালিস্ট বোলার ছিল, তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের বোলিংয়ে একটা ঘাটতি ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর প্রথম ম্যাচ, তো সেই জায়গাটাতে আসলে বোলিংয়ের কতটুকু চেঞ্জেস আসার সম্ভাবনা আছে, এবং নাসুমের কথা যদি বলি যে আপনার আফগানদের আটকানোর ক্ষেত্রে কিন্তু নাসুমের একটা বড় ভূমিকা আছে। তো সেই জায়গাটাতে আসলে শ্রীলঙ্কার যে টপ অর্ডারের পরবর্তীতে আমরা যদি দেখি যে 4 জন ব্যাটারি কিন্তু আপনার বাঁ হাতি, তো সেই জায়গাটাতে আসলে নাসুমের সম্ভাবনা কতটুকু দেখছেন, চেঞ্জেস কতটুকু আসবে বাংলাদেশ একাদশে? এটা নাজিম নির্ভর করবে উইকেটের ওপরে। উইকেট যদি মনে হয় যে, যেমন যে ম্যাচটা শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে চেস করে জিতলো, ওটা কিন্তু একদম নতুন উইকেট ছিল, ওই উইকেটে আগে কোনো ম্যাচ হয়নি, অনায়াসে তারা 170 করে ফেলেছে। সো যদি ইউজড উইকেট হয়, আপনি ধরেই নেবেন যে সেখানে স্পিনাররা একটু হলেও হেল্প পাবে, দুবাইতে যেটা সম্ভব, এবং পার স্কোর সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন 160+। এটা আপনাকে করতেই হবে, আপনি আগে ব্যাটিং করেন বা চেস করার মেন্টালিটি থাকতে হবে। আমার যেটা কনসার্নের জায়গা সেটা হচ্ছে যে আমাদের তানজিদ তামিম আপনার শ্রীলঙ্কার এগেনস্টে 5 ম্যাচ খেলেছেন, এর মধ্যে 3 বার তিনি থুসারার বলে আউট হয়েছেন। এই বছরটা যদি আপনি হিসাব করেন, পাওয়ার পেতে থুসারা গড়ে আপনার 5-এর কম ইকোনমিতে লেফট হ্যান্ডারদের উইকেট তুলেছেন, অর্থাৎ ইজ ভেরি ইফেক্টিভ এগেনস্ট আ লেফট হ্যান্ডার ব্যাটসম্যান। আপনি যদি উল্টো করে চিন্তা করেন, সেই একই তুষারা ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কিন্তু অতখানিক ইফেক্টিভ না। এখন এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, সেই ক্ষেত্রে কি আমি সাইফকে ওপেন করাবো তানজিদ তামিমের সঙ্গে? কেন আমি ইমনের কথা বললাম না? ইমন সবশেষ 3 ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে 3টা টি20 সবগুলোতে শূন্য করছে। এখন আপনি যদি নাম্বারসের দিকে যান, যে ব্যাটসম্যান আপনার পার্টিকুলার একটা অপোনেন্টের এগেনস্টে সবশেষ 3 ম্যাচে সবগুলোতে শূন্য করছে, তাকে খেলানোর রিস্কটা নেওয়া, আপনি খেলাইতেই পারেন, হি ইজ প্রিমিয়ার ওপেনার, তাকে আপনি খেলাইতে পারেন, কিন্তু ঝুঁকিটা আপনি নেবেন কিনা এটা একটা দিক। ওয়ানিন্দু হাসারাঙ্গা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে এই বছর গড়ে 14 মতো রান দিয়ে উইকেট পেয়েছেন, ভালো, খুবই ভালো বল করছেন। আবার লেফট হ্যান্ডারদের এগেনস্টে তিনি গড়ে 50-এর উপরে রান দিচ্ছেন। সো জিনিসটা হচ্ছে যে বাংলাদেশকে ওই ম্যাচ আপটা করতে হবে, যে শ্রীলঙ্কার আপনি মোটামুটি ধরেই নিতে পারেন যে একাদশে কে কে থাকবে, তো ওটা চিন্তা করে ম্যাচ আপ করার জন্য যে আমার ব্যাকআপ প্ল্যানটাকে, আমি হাসারাঙ্গাকে কিভাবে মোকাবেলা করব। থুসারার যে বল, সেটা লেফট হ্যান্ডারের এগেনস্টে ভেতরেই আসবে ম্যাক্সিমাম সময়, এবং যেটা আমি বলছিলাম তানজিদ তামিম যে 3 বার আউট হয়েছেন, এর মধ্যে 2 বার তিনি বোল্ড আউট হয়েছেন, লাস্ট ম্যাচও তাই হয়েছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে প্লেয়াররাও খুব ভালো জানে, এবং তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, অ্যানালিস্ট আছেন, তারাও প্রপার প্ল্যানটা দিয়ে দেবেন। সো ওই সব কিছু হিসেব করে একাদশটা সাজানো জরুরি। বাংলাদেশ যদি মনে করে যে না, উইকেটে যথেষ্ট হেল্প স্পিনারদের জন্য আছে, তারা 3 স্পিনার খেলিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নাই। কেননা আপনি শ্রীলঙ্কাকে দেখেন, আফগানিস্তানকে দেখেছেন, ভারতকে দেখেন, যেখানে একটু স্পিনারদের সুবিধা আছে, তারা কিন্তু 3 জন করে স্পেশালিস্ট স্পিনার খেলাচ্ছে এবং ব্যাকআপ হিসেবে একজন স্পিনার থাকছে। সো বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে যেতেই পারে। আমরা যদি একটু সাইফের কথা বলি, যেটা হচ্ছে যে টপ অর্ডারে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল, নেদারল্যান্ড সিরিজেও কিন্তু তিনি একটা শেষ ম্যাচটা কিন্তু খেলেছিলেন টপ অর্ডারে, তো সেখানে আসলে যতটুকু ধারাবাহিকতা দেখিয়েছিলেন, কিন্তু গতকালকে যখন আপনার আফগানিস্তান গত ম্যাচে যেটা আফগানিস্তানের সাথে খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানে কিন্তু তেমন একটা ভালো কিছু করতে পারেননি, খুব একটা শেকি কিংবা নড়বড়ে দেখা যাচ্ছিল। তো সেই জায়গাটাতে আসলে কি সাইফকে কি আপনার তাওহিদ হৃদয়ের জায়গায় সুযোগ দেওয়া যেতে পারেনি? কারণ আপনার মিডল অর্ডারে কিন্তু তার এর আগেও তিনি ব্যাটিং করেছেন, নেদারল্যান্ডসের সাথে ভালো খেলেছিলেন। সাইফকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায় কিনা মিডল অর্ডারে? দেখেন, সাইফ গত ম্যাচে সে 30 বলে 32 রান করেছে। ওপেনিং একটা পার্টনারশিপ কিন্তু দিয়েছে সাইফ,
কিন্তু শুরুতে কিন্তু বেশ নড়বড়ে মনে হয়েছে তাকে, ব্যাটে বলে হচ্ছিল না, সে অযথাই ডাউন দ্য উইকেট গিয়ে খেলতে চেয়েছে, তাকে কিন্তু বেশ নার্ভাস মনে হয়েছে। বাট যখন সে আস্তে আস্তে একটা দুটো শট তার ব্যাটে প্রপারলি হিট হয়েছে, তখন কিন্তু সে আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিল। আমি মনে করি যে সাইফকে সুযোগ দেওয়া উচিত, কারণ আপনি দেখেন এই দেব যেটা বললো যে ইমনের কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে 3টা 0 পরপর, সুতরাং এরকম একটা প্রতিপক্ষের এগেনস্টে যার আপনার পরপর 3টা 0 থাকে, সে কিন্তু মেন্টালি অনেক ডাউন থাকে, সেই প্রতিপক্ষের এগেনস্টে ডাউন থাকবে, এটাই স্বাভাবিক। প্লাস অনেক দিন পরে আমরা ওপেনিংয়ে একটা ভালো পার্টনারশিপ পেয়েছি তাসজিদ তামিম এন্ড সাইফ হাসানের মাধ্যমে। আমি মনে করি যেহেতু একটা ভালো পার্টনারশিপ তারা আমাদেরকে দিয়েছে এবং ইমনের এই শ্রীলঙ্কার সাথে একটা নেগেটিভ একটা ব্যাপার রয়ে গেছে, সেখানে আমি মনে করি এই সাইফ হাসানকে আরেকটা সুযোগ দেওয়া যেতে পারে। এবং তাকে আরেকটা সুযোগ দিলে, হ্যাঁ যদিও লাস্ট ম্যাচে সে অনেকগুলো রান দিয়েছে, সে পার্ট টাইম বোলার, বাট একটা বোলিং অপশনও এক্সট্রা থাকে আমাদের, এবং হি ইজ এ গুড ফিল্ডার। আপনি লাস্ট ম্যাচে দেখেন একটা চমৎকার একটা দারুণ একটা ক্যাচ কিন্তু সে নিয়েছে, যেটা আমাদের ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। তো সব মিলিয়ে হি ইজ এ ভেরি গুড ক্রিকেটার, সময় লাগবে, বাট আমাদেরকে তো আসলে এখন নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে, কারণ আমাদের যারা এতদিন আমাদের নির্ভরতার প্রতীক ছিল তারা তো আস্তে আস্তে দৃশ্যপট থেকে চলে গেছে, এখন আমাদের এদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং আমি যদি যে একটু ভালো করলো তাকে যদি আমি সুযোগ না দিই, তাহলে কিন্তু আমি প্লেয়ার কম্বিনেশন যে আমাদের 3টে ফরম্যাটে আমাদের ক্রিকেট খেলতে হয়, T20, ওয়ানডে, টেস্ট, আমার যদি পর্যাপ্ত সংখ্যক প্লেয়ার আমি যদি সুযোগ দিয়ে লাইন আপে না আনি, তাহলে কিন্তু আমাদের 3টা ফরম্যাটে ক্রিকেট খেলা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি সাইফ হাসানকে আরেকটা সুযোগ দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহিদ হৃদয়, এখানে এখন প্রশ্ন আসবে তাহিদ হৃদয় খেলবে না নুরুল হাসান সোহান খেলবে। আমরা জানি নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু সে কিন্তু উইকেট কিপিং করছে না। হি ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট উইকেট কিপার অফ আওয়ার কান্ট্রি, এবং তাকে ব্যাট করতে হচ্ছে 8-7 গিয়ে তাকে ব্যাট করতে হচ্ছে। সুতরাং আমরা নুরুল হাসান সোহানকে তহিদ হৃদয়ের জায়গায় খেলাবো, তহিদ হৃদয়কে বাইরে একাদশের বাইরে রেখে, নাকি তহিদ হৃদয়কে খেলাবো? কারণ আপনাকে যদি 5টা বোলার নিয়ে খেলতে হয়, যে কোনো একজনকে কিন্তু বাদ দিতে হবে, কারণ সাইডকে যদি আপনি ওপেনিংয়ে নেন, আরেকটা বোলার যদি নেন, আপনাকে তহিদ হৃদয় বা নুরুল হাসান সোহান যে কোনো একজনকে কিন্তু বাদ দিতে হবে। সুতরাং তহিদ হৃদয় সাম্প্রতিক সময়ে যে ফর্মে আছেন, আমি মনে করি যে এই জায়গাটায় নুরুল হাসান সোহান একটু ভালো অবস্থায় আছে। সে রিসেন্টলি উনি বেশ কিছু ম্যাচ খেলে এসছেন, এই টিমের পক্ষে ভালো রান করেছেন, এবং গত ম্যাচেও 6 বলে 12 রান করেছেন, সে একটা ফ্লোতে আছেন। আমি মনে করি যে নুরুল হাসান সোহানকে তাহিদ হৃদয়ের জায়গায় যদি সুযোগ দেওয়া যায়, তাহলে পরে আমরা 5টা বোলার নিয়ে খেলতে পারবো। আমাকে এই পার্ট টাইম বোলারদের উপরে ডিপেন্ড করতে হবে না, যেটা আমরা গতবার কিন্তু এটা অলমোস্ট আমাদের এগেনস্টে চলে যাচ্ছিল। 4 ওভারে আমরা 55 রান দিয়েছি, ইফ আই এম নট মিস্টেকিং। তো এরকম 1-2জন পার্ট টাইম বোলার দিয়ে একটা ফুল কোটা ফিল আপ করবো, সুপার 4-এ এইসব প্রতিপক্ষের এগেনস্টে এইসব চান্স কিন্তু নেওয়া যাবে না। সুতরাং আমরা একটু দেবের কাছে যদি ফিরতে চাই, সেটা হচ্ছে যে আপনার হৃদয়ের প্রসঙ্গে কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। অতীতে কিন্তু আমরা দেখেছি যে হৃদয় আপনার শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু ভালো খেলেছেন। তো সেই জায়গাটাতে আসলে কি মানে ম্যানেজমেন্ট এমন সাহসী সিদ্ধান্ত নেবে কিনা যে আপনার হৃদয় কিংবা সাইফ এই দুজনের মধ্যে একজন বেছে নেওয়ার ক্ষেত্রে কি সাহসী সিদ্ধান্ত দেখাবে কিনা বাংলাদেশ? হৃদয় অ্যান্ড সাইফ, আপনি হৃদয়ের জামিল ভাই যেটা বললেন, যে আমি এই জায়গাটাতে জামিল ভাইয়ের সঙ্গে একমত যে হৃদয়ের ওই জায়গাটাতে সোহানকে খেলানোটা বেটার হইতে পারে। কেননা হৃদয় শ্রীলঙ্কার সঙ্গে ভালো ফর্মে আছেন, এই চিন্তা করেই কিন্তু তাকে গ্রুপ ফেসের ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে খেলানো হয়েছিল। এখন একজন প্লেয়ার টাচে নেই, হৃদয় ইজ এ ভেরি গুড প্লেয়ার, তার শটের লিমিটেশনস আছে, সেই লিমিটেশন সত্ত্বেও তিনি কিন্তু বাংলাদেশের জন্য বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। কিন্তু এখন এই সময়টাতে যেমন T20-র লিটন যে দুর্দান্ত ফর্মে আছেন, ওয়ানডের লিটন ইকুয়ালি খারাপ ফর্মে আছেন। সো একজন প্লেয়ার পার্টিকুলার একটা ফর্মেটে খুব খারাপ সময় কাটাতেই পারেন, হৃদয়ের হয়তো সেই প্যাচটা যাচ্ছে। এখন হৃদয় যে বিবেচনাতে, আপনি যে প্রশ্নটা করলেন, যে বিবেচনাতে শ্রীলঙ্কার এগেনস্টে ভালো ট্র্যাক রেকর্ড বলে অফ ফর্মে থাকার পরও হৃদয়কে আপনি খেলাতে চান, একই যুক্তিতে তো তাহলে পারভেজ ইমনকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। 3টা শূন্য করছে, কিন্তু তাকে আপনি রাইট অফ করতে পারবেন না। সো জিনিসটা হচ্ছে যে আমি যেটা আগেই বলছিলাম যে ওই ক্যালকুলেশন করাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি আসলে স্ট্র্যাটেজিক্যাল জায়গা কী হবে। আমরা তো স্পিনারের হিসাব করছি, ধরেন আপনি নাসুমকে ড্রপ করলেন, শেখ মাহিদিকে ইনক্লুড করলেন, আগের ম্যাচে 4 ওভারে 11 দিয়ে 2 রান নাসুম 2 উইকেট, হ্যাঁ, তাকে আপনি বেস্ট 11 থেকে সরিয়ে দেবেন, এটা কল নেওয়াটা একটু ডিফিকাল্ট।
আপনি সেখানে একদম পেসার আনলেন, আপনি কাকে আনবেন? হুট করে আপনি সাইফুদ্দিনকে খেলিয়ে দেবেন, ও তো একটা ম্যাচও খেলে না এই টুর্নামেন্টে। আপনি যদি পেসারের দিকে যান, আপনার তানজিম সাকিবের দিকে যেতে হবে, হু ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান। সো ওই কম্বিনেশনটা খুঁজে বের করা ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ আসলে ট্যাকটিক্যালি শ্রীলঙ্কাকে কীভাবে মোকাবেলা করতে চাচ্ছে, যে সাইফ 28 বলে 30 করেছিলেন, বাংলাদেশ কিন্তু ঠিক 59 করেছে। সাইফ খুব খারাপ ব্যাট করেছেন, স্পিনারদের এগেনস্টে আপনি লেগ সাইড সরে এসে চাইনিজ কাট খেলছেন, ব্যাটের কোনায় লেগে ফাইন লেগে যাচ্ছে, পুল খেলছেন, ব্যাটে লেগে হেলমেটে লেগে থার্ড ম্যানে যাচ্ছে, খুব আগলি ব্যাট করেছেন, কিন্তু যে কোনোভাবেই হোক তিনি সার্ভাইভ করে গেছেন। সো আইডিয়ালি আমার মনে হয় যে হৃদয়কে খেলানোটা একটু বেশি ঝুঁকিপূর্ণ বা একটু বেশি রিস্কি হয়ে যাবে, যেহেতু সোহান মোটামুটি একটা কনফিডেন্সের মধ্যে আসছেন। একটা ব্যাপার আমরা লাস্ট ম্যাচে খেয়াল করলাম যে একটা রান আউটে দুর্দান্ত ভূমিকা রাখলেন, রান আউট করলেন এবং সেটা ম্যাচের একটা দৃশ্যপট পাল্টে দিল। সো এরকম একজন প্লেয়ারকে যে কনফিডেন্ট, রান করতে পারছেন, বিগ শট খেলতে পারছেন এবং দুর্দান্ত ফিল্ডার, তাকে বোধহয় অ্যালাউ করাটা এই পার্টিকুলার বড় ম্যাচে দরকারি। আমরা যদি একাদশের কথা আরও বলি, যেটা হচ্ছে যে আপনি যদি দল সিলেক্ট করতেন সেক্ষেত্রে আপনি 3 পেসার রাখতেন নাকি 3 স্পিনার রাখতেন? এটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন ধরনের উইকেটে খেলছেন। যদি একেবারে ফ্রেশ নতুন উইকেট হয় তাহলে আমি 3টা পেসার নিয়ে খেলবো, যদি ইউজ উইকেট হয় আমি 3 জন স্পিনার নিয়ে খেলবো। এটা একেবারে মানে মোটামুটি বেসিক একটা আইডিয়া। সুতরাং পিচটাকে দেখে আসলে বুঝতে হবে যে আমি দলটাকে কিভাবে সাজাবো। সুতরাং এখানে বসে আমি বলে দিতে পারবো না যে আমি 3টা পেসার নিয়ে খেলবো নাকি 3টা স্পিনার নিয়ে খেলবো। কালকে যে পিচে খেলা হবে সেটা যদি ইউজ পিচ হয় ডেফিনেটলি আমাদের 3টা স্পিনার নিয়ে খেলতে হবে, সেক্ষেত্রে শেখ মেহেদী এখানে সুযোগ পাবে। আর যদি ফ্রেশ পিচ হয় আমাদের 3টা পেসার নিয়ে খেলতে হবে এবং সেখানে তানজিম সাকিব হঠাৎ করে সাইফুদ্দিনকে খেলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সে একটা ম্যাচও খেলেনি। সুতরাং এখানে তানজিম সাকিব যে নাকি পরের দিকে ভালো ব্যাটও করতে পারে, তার একটা T20 50ও আছে। সুতরাং তানজিম সাকিবকে আমি মনে করি যে সেখানে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সুতরাং 3টা পেসার খেলবে না 3টা স্পিনার খেলবে টোটালি ডিপেন্ড করবে কোন পিচে খেলা হচ্ছে সেটার উপরে। দেবের কাছে একটু ছোট করে জানতে চাই, যেটা হচ্ছে যে আপনার জাকের আলীকে নিয়ে অনেক কথা হচ্ছে যে আপনার স্ট্রাইক রেট কিংবা শেষ দিকে যখন আপনার ফিনিশিংয়ে ভূমিকাটা আসলে খুব একটা বেশি ভালো করতে পারছেন না, তো সেই জায়গাটাতে আসলে জাকেরকে নিয়ে একটু অস্বস্তিতে আছে। আমরা বিরতিতে যাব, এর পরেই আমরা আলোচনা করব। দর্শক, খেলার আড্ডায় নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আপনারা দেখছেন খেলার আড্ডা। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব, বিরতিতে যাওয়ার আগে জাকেরকে নিয়ে প্রশ্ন করেছিলাম আপনার কাছে যে জাকেরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, স্ট্রাইক রেট বলে শুরু করে আপনার ফিনিশিং রোলে তার উপর যে একটা ভূমিকা রাখার কথা ছিল তিনি কিন্তু পারছেন না এবং প্রতিটা ম্যাচে কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন। যদি এক্সেপ্ট আপনার শ্রীলঙ্কার কথাও যদি বলি, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছেন, তবে স্ট্রাইক রেট নিয়ে একটু সমালোচনা ছিল। জাকেরের সমস্যাটা কোথায়? আপনি তো খুব টেকনিক্যাল লেভেলের প্রশ্ন করছেন, জাকেরের সমস্যাটা কোথায়, আসলে কোচরা ভালো বলতে পারবে তার সমস্যাটা কোথায়। একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে জাকের বোধহয় খুব হার্ড ট্রাই করছেন। এই যে তাকে বলা হচ্ছে আইসম্যান, খুব ভালো ছক্কা মারতে পারেন, রেডি প্রোডাক্ট, তিনি কিছু ভালো ইনিংস খেলেছেন, কিন্তু কোন পরিস্থিতিতে কোন বোলারকে আপনি খেলছেন তখন বোধহয় জাকের কিছু জায়গায় একটু নিজেকে এলোমেলো করে ফেলছেন। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে জাকের যেহেতু বিগ শট খেলতে পারছেন না, আপনি একটা ম্যাচের 19তম ওভারে গিয়ে 3 বল আপনি ডট দেবেন, ডটের চেয়ে বড় কথা আপনি সুইং করছেন, বল ব্যাটে লাগছে না। ইন্টারন্যাশনাল লেভেলে এটা দেখতে হাস্যকর লাগে, খুব খারাপ লাগে এটা দেখতে। এটা আইডিয়াল কোনো ব্যাটার যে ফিনিশিংয়ের রোলটা নিয়ে তার টিমের বেস্ট 11-এ আছে, সে যখন এটা করে এটা টিমের ওপর একটা মেন্টাল প্রেশার তৈরি করে। বাংলাদেশ পার পেয়ে গেছে, ম্যাচ জিতেছে, হেরেছে, এগুলো বাদ দেন। তো জাকেরকে আসলে অ্যাকচুয়ালি ফিনিশারের রোল সোহানকে দিয়ে, আমি একটা উল্টো চিন্তা বলছি আর কি। ফিনিশারের রোল 5 নম্বরে হচ্ছে আপনার নুরুল হাসান সোহান, 6-এ শামীম পাটোয়ারি, 4-এ যদি জাকেরকে খেলানো হয়, যেহেতু তিনি বিগ শট খেলতে পারছেন না, আর মিডল ওভার্সে আপনার ওই সিঙ্গেল রোটেট করে বা মিডল ওভার্সে ওই ব্যাপারগুলো, জাকের যেহেতু খুব ভালো স্প্রিন্টার বা রানার, খুব কুইক রান নিতে পারেন বা রানিং বিটুইন দ্য উইকেট ভালো, তাকে ওই সুযোগটা দিলেও ম্যানেজমেন্ট দিতে পারে। তো জাকেরের পয়েন্ট অফ ভিউ থেকে কি সেটা জাকের ভালো বলতে পারবেন। বাট আমার যেটা মনে হয় যে কটা ম্যাচ গিয়েছে বল ব্যাটে লাগেনি, খারাপ করছেন, বাউন্ডারি হাঁকাতে পারছেন না, ফিনিশিং দিতে পারছেন না, এই চিন্তা থেকে জাকেরের নিজেকে বের করে নিতে হবে। নতুন ম্যাচ, নতুন সামর্থ্য, আপনি ভাই ছক্কা মারতে পারেন, আপনার অ্যাবিলিটি আছে, এই একটা বিষয়। এবং এর সঙ্গে যেটা যোগ করা জরুরি, জাকের এবং তাওহিদ হৃদয়, কিছু ক্ষেত্রে নুরুল হাসান সোহানও অফ স্ট্যাম্পের লাইন কাভার করে বাইরে সরে যাচ্ছেন, ডান পা ক্রিজের একদম ডিপ ইন রাখছেন এবং কাউ কর্নার বলেন, লং অন বলেন, ডিপ মিড উইকেট বলেন, যেভাবেই বলেন,
একটা দিকে ঘোরানোর চেষ্টা করছেন। এই ব্যাপারটা ক্রিকেট ওয়ার্ল্ডের সবাই এখন বুঝে ফেলেছে এবং ওই অনুযায়ী বল করছে। কখনো ইয়র্কার করছে, ওয়াইড ইয়র্কার করছে, কখনো আপনার বলের পেস কমিয়ে দিচ্ছে, এবং তারা যখন এই শটটা কার্যকর হচ্ছে না বা বিগ হিটিং করতে পারছেন না, কারণ একটা জায়গাতে তো বেশিরভাগ সময় তারা খেলছেন, তখন তারা অকার্যকর হয়ে যাচ্ছেন। এটা টিমের ওপরে বড় ইম্প্যাক্ট ফেলছে। সো এই জায়গাতে আমার মনে হয় যে যদি সোহানকে ওই রোলটাতে মানে করার দায়িত্বটা দেওয়া যায়, আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এটা ভাবতে পারে, এবং আইডিয়ালি অ্যাকচুয়ালি আমাদের নাম্বার 5, প্রপার নাম্বার 5 যে ব্যাটসম্যান, সেটার একটা ঘাটতি তো ডেফিনেটলি রয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা এখন যদি আমরা বলি, যেটা হচ্ছে যে প্রথম ম্যাচ সুপার 4-এর বাংলাদেশের প্রথম পরীক্ষা, তো সেই জায়গাটাতে আসলে শ্রীলঙ্কা বাংলাদেশ কাকে ফেভারিট হিসেবে দেখবেন? আমি শ্রীলঙ্কাকে ফেভারিট হিসেবে দেখবো। আপনি যদি পার্সেন্টেজের হিসেবে বলেন, শ্রীলঙ্কা হয়তো 60, বাংলাদেশ 40, কিন্তু ওই যে বাংলাদেশের ভালো চান্স আছে শ্রীলঙ্কার এগেনস্টে। আপনি খেয়াল করেন যে ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা জিতলো, এই ম্যাচে শ্রীলঙ্কা দুর্দান্ত 3টে ক্যাচ ধরেছে, দুর্দান্ত ক্যাচ, কিন্তু একটা ক্যাচ তারা মিস করেছে, 5 রানে থাকা মোহাম্মদ নবীর ক্যাচ। ওই একটা ক্যাচ মিস শ্রীলঙ্কাকে ম্যাচ হারিয়ে দিতে পারতো। বাংলাদেশ যে ম্যাচটা জিতলো, সেখানে বাংলাদেশ দারুণ ফিল্ডিং করেছে, ক্যাচও মোটামুটি ভালো নিয়েছে। সো আপনার এই জায়গাগুলোতে খুবই খুবই ফোকাস থাকতে হবে, কেননা শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো একটা ফিল্ডিং সাইডও। সো বাংলাদেশকে আমরা এর আগে দেখেছি যে ক্যাচ মিস করছেন। শ্রীলঙ্কার এগেন্সে যে মাহিদি যে তুষারার ক্যাচ, 3 নম্বর, ওর নামটা ভুলে গেলাম, মিশারার ক্যাচটা যে মিস করলেন, তারপরের 3 বল আপনি খেয়াল করেন 6-4-4। সো এইটা যদি কোনোভাবে হয়ে যায়, আপনার কিন্তু নো ওয়ে আউট, এইটা করা যাবে না। সো আমি ফিল করি বাংলাদেশের খুব ভালো চান্স আছে, এবং ক্যালকুলেটিভ ওয়েতে শুরু থেকে শ্রীলঙ্কাকে ওই প্রেশারটা দিতে হবে। শ্রীলঙ্কা রান করবে, 4 ছক্কা মারবে, কিন্তু এটা হিসেব করে কোনোভাবেই ব্যাকফুটে যাওয়া যাবে না, এবং একই সঙ্গে হার্ট লুজ করা যাবে না। যে অনেক সময় দেখা যায় বাংলাদেশ টিম খারাপ করতে থাকলে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ ঝুঁকে যায়, শোল্ডার ঝুঁকে যায়, তারা ওই কনফিডেন্সটা পায় না। ওই ব্যাপার থেকে বের হয়ে শ্রীলঙ্কাকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে। একই প্রশ্ন, একটা বিষয় আমি কিন্তু যোগ করতে চাই দেবের সাথে, সেটা হলো বাংলাদেশের কিন্তু এই যে T20 ম্যাচে আপনি যদি হিস্ট্রি দেখেন বাংলাদেশ কিন্তু প্রচুর ডট বল দেয়। এই জায়গাটায় কিন্তু বাংলাদেশকে খেয়াল করতে হবে যে স্ট্রাইক রোটেট যখন আপনি 4 বা 6 মারতে পারছেন না, তখন আপনার উচিত জাকির বারবারই শট করছে লাস্ট ম্যাচটায়, কিন্তু ব্যাটে বলে হচ্ছে না, তখন আপনার আসলে স্ট্রাইক রোটেট করা উচিত। যখন ব্যাটে আপনি 1 রান করে নেবেন, একটা কনফিডেন্স আসবে। কিন্তু আমরা T20 ম্যাচে অনেক বেশি ডট বল দিই, যার জন্য একটা কিন্তু প্রেশার তৈরি হয়ে যায় লাস্টে, যে প্রত্যেক বলে 4-6 মারতে হবে, এরকম একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। এই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এত বেশি ডট বল দিলে আপনি দেখা যায় যে 20 ওভারের মধ্যে আমরা 8-9 ওভারই ডট বল দিয়ে দিচ্ছি। সুতরাং এই জায়গা থেকে বাংলাদেশকে আসলে বের হয়ে আসতে হবে, স্ট্রাইক রোটেট করতে হবে। তাহলে পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 4-6 প্রেশারটা ওরকমভাবে আপনার উপরে পড়বে না যে আমার এখন 20 রান নিতে হবে, 16 রান নিতে হবে। দেখা গেল যে আমি তখন 10-12 নিলেই আমরা মোটামুটি রান রেটটা ভালো অবস্থানে চলে যায়। সুতরাং এই জায়গাগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। তা না হলে কিন্তু বারবারই আমরা কিন্তু ওই একই রকম লাস্টের দিকে গিয়ে কিন্তু আমরা একটা বড় ধরনের প্রেশারে পড়ে যাব, যে বিগ হিট নেওয়ার একটা প্রেশার আমাদের প্লেয়ারদের উপরে চলে আসবে। এই জায়গাটা কিন্তু বাংলাদেশকে খেয়াল করতে হবে আসলে খুব ভালোভাবে। জামিল ভাই, আমরা মাঠের খেলা নিয়ে আলোচনা করছি, মাঠের বাইরেও কিন্তু খেলা চলছে। সামনের মাসে কিন্তু বিসিবি নির্বাচন, তো সেই জায়গাটা তিনি আপনার সবাই কিন্তু দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, আপনার কাউন্সিলরশিপ থেকে শুরু করে সব কিছুই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তামিম বুলবুল 19-20 লড়াই, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দুজনই কিন্তু হেভিওয়েট, তো তাদের মধ্যে যে একটা সমীকরণ চলছে এখন পর্যন্ত, বিসিবি নির্বাচনে এখন কোন অবস্থায় আছে এবং সামনে কিভাবে দেখছেন? না, এবার তো আসলে সত্যিকার অর্থে নির্বাচন যেটা বলে সেটা হবে। এর আগে তো আসলে নির্বাচন হয় নাই, এটা মোটামুটিভাবে সাজানো সব কিছু ছিল। কে প্রেসিডেন্ট হবে, কে ডাইরেক্টর হবে, সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল। এবং এর আগে যারা বোর্ড চালিয়েছেন তারা মোটামুটি একজন কোনো ডাইরেক্টর 8-10টা ক্লাবের কাউন্সিলরশিপ তার কন্ট্রোলে থাকতো। সুতরাং তারাই আসলে একটা মেকানিজম করে তারাই বোর্ড পরিচালক হতো, এবং আগের থেকে নির্ধারণ থাকতো যে এরাই বোর্ড পরিচালক হবে, উনি প্রেসিডেন্ট হবে। কিন্তু এইবারের পরিস্থিতি একটু ভিন্ন। এবারে আসলে প্রকৃত আমরা আশা করি যে প্রকৃত ইলেকশনের মাধ্যমেই ভোটাররা তাদের ভোট দিয়েই ডাইরেক্টর নির্বাচিত করবেন, এবং পরবর্তীতে ডাইরেক্টর যারা নির্বাচিত হবেন তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এবং সেক্ষেত্রে বুলবুল প্রথম কাজ হচ্ছে বুলবুল তামিম দুইজনকেই ডাইরেক্টর হিসেবে বিজয়ী হয়ে আসা। সেটা যদি তারা ব্যর্থ হন, তাহলে কিন্তু একজনের পক্ষে পাল্লাটা একেবারে ঝুঁকে যাবে। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রথম শর্ত হলো দুইজনকেই
ডাইরেক্টর হিসেবে নির্বাচিত হয়ে বোর্ডে আসতে হবে প্রথম কথা। তারপরে দেখা যাবে যে ভোটে কে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেক্ষেত্রে যেহেতু তামিম ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অবস্থান করছে, তার সাথে ক্লাবগুলো এবং অন্যান্য ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্ট যত লোকজন আছে তাদের সাথে সম্পর্কটা অনেক বেশি গভীর। বুলবুল কিন্তু এদিক থেকে তার থেকে পিছনে আছে, কারণ বুলবুল কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে আইসিসিতে কাজ করেছে, এসিসিতে কাজ করেছে, প্রায় 14-15 বছর কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাথে তার কিন্তু সেরকম কোনো সম্পর্ক নাই। অফকোর্স বুলবুল ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট, এবং আমাকে যদি বলেন আমি বুলবুলকে এগিয়ে রাখবো অ্যাজ এ ক্যান্ডিডেট, কারণ তামিমের এখনও কিন্তু খেলা ছাড়ে নাই। ন্যাশনাল টিম থেকে অপশন নিয়েছে, কিন্তু গতবারও সে প্রিমিয়ার ক্রিকেট খেলেছে, এবারও সে বলছে যে আমি যদি নির্বাচন না করতাম আমি বিপিএল খেলতাম। তার মানে এখনও সে নবীন, তার আরও সময় আছে। ইজ অলসো ভেরি গুড ক্যান্ডিডেট। কিন্তু ওই যে বললাম, যেহেতু বুলবুলের দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটে তার একটা অনুপস্থিতি আছে, এই জায়গাটা আমি মনে করি যে তামিম একটু হলেও অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। এখন দেখতে হবে, সরকার কিন্তু চাচ্ছে, আমরা যত মিডিয়াতে খবর পাই, সরকার কিন্তু চাচ্ছে বুলবুল প্রেসিডেন্ট হোক। এখানে গভর্নমেন্ট কী রোল প্লে করে, কারণ আমরা দেখলাম, আমি নিজে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য, আমরা দেখলাম যে শেষ মুহূর্তে বুলবুলকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় ঢুকানো হলো আশরাফুলকে বাদ দিয়ে, এবং তাকেই কাউন্সিলর নির্বাচিত করা হলো। তার মানে সরকারের একটা ব্যাকিং বুলবুলের পিছনে আছে। এইটা কতখানি বুলবুল ক্যাশ করতে পারে, ক্যাশ করে এগিয়ে যেতে পারে, বুলবুলের বিজয়টা নির্ভর করছে কিন্তু তার উপরে। সুতরাং আমি মনে করি দুইজনই যদি নির্বাচিত হয়ে বোর্ডে আসে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেবের কাছে দুই দিক জানতে চাই, যেটা হচ্ছে যে আপনি অতীতে বিসিবি নির্বাচন কাভার করেছেন, এবার পরিস্থিতিটা ভিন্ন। যেমন জামিল ভাই বললেন, যেটা হচ্ছে যে আপনার নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সবাই উৎসব মুখর একটা পরিবেশে ভোটের লড়াই কিংবা যে একটা কাউন্সিলরশিপ জমা দিয়ে পরিচালক হওয়ার লড়াই, তো সেই জিনিসটা এবার দেখা যাবে। সেই জায়গাটাতে আপনি কাকে এগিয়ে রাখবেন এবং কেন? এগিয়ে রাখার চাইতে বড় কথা হচ্ছে যে জামিল ভাই যে কথাটা বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল ভাই এই মুহূর্তে আপনার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে আসছেন। সো একটা ব্যাপার কি, ধরেন এই বিষয়গুলো আমরা কথা বলার সময় অনেক কিছু বলি, কিন্তু রিয়েলিটিটা হচ্ছে সাবেক বোর্ড সভাপতি জনাব আলী আসগর লবি, জামিল ভাই ওই সময় বোর্ডে ছিলেন। এই যে মানে আমি তো ওই সময় প্রফেশনে ছিলাম না, যতটুকু মানে সিনিয়রদের মুখে শুনেছি, ইজ এ ভেরি গুড প্রেসিডেন্ট, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দিলেন যে তামিম আমাদের প্রার্থী, এই স্টেটমেন্টটা না আপনার পুরো বিষয়টার মধ্যে একটা পলিটিক্যাল একটা এসেন্স নিয়ে এসেছে। ভালো মন্দ আমি সেই আলোচনাতে যাচ্ছি না। তো তারপরে আবার আমিনুল ভাই, যিনি বিএনপির এখন ধরেন যে প্রথম সারির নেতাদের একজন, তিনি আবার বললেন যে এটা দলীয় স্টেটমেন্ট না, এই ধরনের একটা কথা তিনি একটা গণমাধ্যমে বলেছেন। তো জিনিসটা হচ্ছে কি, যে রানিং গভর্নমেন্ট যখন কোনো একটা বোর্ড চালাবে, বাংলাদেশে এমন কোনো ক্রীড়া ফেডারেশন নাই যেখানে সরকারের একটা নিজস্ব চাওয়া কিংবা সরকারের একটা প্রতিনিধিত্ব না থাকে। আপনি এটা ইগনোর করতে পারবেন না। সো এই রিয়েলিটি আপনাকে মানতে হবে। সো যখন সরকার দেখবে যে পার্টিকুলার একটা রাজনৈতিক দল বলছে তাদের একটা প্যানেল হবে, দ্য গভর্নমেন্ট উইল ইন্টারভেইন, দ্যাটস ফর শিওর। এটা আপনি ভালোভাবে নেন, খারাপভাবে নেন, ইটস আপ টু ইউ, কিন্তু গভর্নমেন্টকে আপনি এখানে দোষ দিতে পারবেন না। তো গভর্নমেন্ট তো চাইবেই যে তাদের ক্যান্ডিডেট থাকুক, যেটা জামিল ভাই মেনশন করলেন। এটা এখন ক্রিকেট পাড়ায় সবাই জানে যে গভর্নমেন্ট চাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ভাই প্রেসিডেন্ট হোক। হি ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট, শিক্ষিত মানুষ, ক্রিকেটের প্রজ্ঞা আছে, ভালো মানুষ, তার একটা দারুণ গুডউইল রয়েছে। এখন এইখানে যে ইকুয়েশনটা দাঁড়াবে, আপনি জানেন হয়তো, অবশ্যই মানে আপনার জানারই কথা, যে ঢাকার 12টা কাউন্সিলর যে থাকবে ঢাকার ক্লাবগুলোর, এর বাইরে 10টা আসবে হচ্ছে জেলা বিভাগ থেকে। এই জেলা বিভাগের কাউন্সিলর কারা হচ্ছে? এই কাউন্সিলর হচ্ছে সবশেষ যখন বিগত সরকারের পতনের পর বিভিন্ন জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হলো, সেই অ্যাডহক কমিটির যে মেম্বার্সরা আছেন, সেই মেম্বারদের মধ্য থেকেই কাউন্সিলর হতে হবে। এটা সরকারের একটা পরিপত্রে বলা হয়েছে। সো এটার মানেটা কি, যে কমিটিগুলো করা হয়েছে, এই কমিটিতে সরকার বা তাদের আস্থার লোক বা সরকার যাদেরকে যোগ্য মনে করেছেন তারাই তো রয়েছেন। সেখান থেকে যখন কাউন্সিলর দেওয়া হবে, সেই কাউন্সিলররা যে ডিরেক্টর নির্বাচিত করবেন, আপনি এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন যে গভর্নমেন্টের যে চাওয়া সেই অনুযায়ী এটা হবে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় এসেছে, আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, খেলার আড্ডায় নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আপনারা দেখছেন খেলার আড্ডা। আলোচনা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। দেবা, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে শুনছিলাম অ্যাডহক কমিটিতে নিয়ে কিভাবে কি প্রক্রিয়া সবকিছু নিয়ে, সেখান থেকে যদি আবার বলতেন। আচ্ছা, যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে যে
এই যে অ্যাডহক কমিটিগুলো হচ্ছে, যে কাউন্সিলররা আসবেন, সেটা মোস্ট লাইকলি আপনার ডিসাইডেড হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, কাউন্সিলরশিপের যে মনোনয়ন জমা দেওয়ার ফার্স্ট ডেট ছিল 17ই সেপ্টেম্বর, যে লাস্ট ওই দিন জমা দিতে যাবে। সেটা পরবর্তীতে 48 ঘন্টা আগে পরিবর্তন করে 19 সেপ্টেম্বর করা হলো, এবং তারপর 18 তারিখ মোস্ট লাইকলি, আমার এক্স্যাক্ট মনে নেই, জানানো হলো যে এটা আরও বাড়ানো হয়েছে 22 তারিখ পর্যন্ত। আপনি কাউন্সিলরশিপের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ কেন 2 বার পরিবর্তন করতে হবে? তার মানে এইখানে বিভিন্ন পক্ষের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টগুলো যেভাবে সার্ভ হওয়ার কথা সেভাবে হচ্ছে না বলেই হয়তো এটা করা হয়েছে। সো আপনি যদি হিসেব করেন যে এই যে জেলা বিভাগের যে 10 জন পরিচালক আসবেন, আপনার বিসিবি প্রেসিডেন্ট হইতে হইলে আপনার তো 13টা ভোট লাগবে। এনএসসি থেকে 2 জনকে মনোনয়ন দেওয়া হবে, 2 জন, ক্যাটাগরি সি থেকে 1 জন, বাকি রইল ঢাকার ক্লাব ক্রিকেটের 12টা কাউন্সিলরশিপ। এই তো কয়েকদিন আগে প্রায় সব আপনারও বোধহয় নিউজ করেছেন যে দেখলাম যে গুলশানের যে নাভানা টাওয়ারে বিসিবির অফিস, সেখানে একজন 4টা, ওনার নামটাও ভুলে গেছে, সম্ভবত তানভীর, 4টা ক্লাব তার আন্ডারে আছে, সেগুলোর কাউন্সিলরশিপ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। সেখানে একটা হিয়ারিংয়ের আয়োজন করা হয়েছিল এবং দায়িত্বপ্রাপ্ত মানুষেরা ছিলেন। সেখান থেকে অভিযোগ আছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সো এই যখন ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কি ভালো কিছু ইঙ্গিত দেয় মানুষের কাছে? যারা সাধারণ দর্শক আছে তাদের কাছে কি প্রপার একটা স্ট্রেইট মেসেজ যায়? বাদ দেন, বাংলাদেশে ইলেকশন বা অন্য যে কোনো কিছুতে এই ঘটনাগুলো আমরা হয়তো ছোটোবেলা থেকেই দেখে আসছি, এটা পাড়ার ইলেকশন হোক কিংবা জাতীয় ইলেকশন হোক। ইন রিয়েলিটি যে মানুষগুলো ক্রিকেট বোর্ডে আসবে, সেই মানুষগুলো ক্রিকেট নিয়ে কতটুকু সিরিয়াস, ক্রিকেটের ডেভেলপমেন্টে কতটুকু কাজ করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনাদের প্রসঙ্গটা ছিল 19-20, আমিরুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। বুলবুল ভাইয়ের কথা তো বলেছি, তামিমের যে সবচেয়ে বড় সুবিধাটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এক্সিস্টিং প্রবলেমগুলো কী কী, তামিম আমার অনুমান বুলবুল ভাইয়ের চাইতে একটু বেটার জানেন। এই প্রবলেম ফেস করেই তামিম 17-18 বছর ক্রিকেটটা খেলেছেন। সো তামিম ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট। এবং তামিমের যে বিষয়টা, হ্যাঁ বয়সে হয়তো তিনি একটু পিছিয়ে থাকতে পারেন, তার হয়তো অভিজ্ঞতার জায়গাটা কম থাকতে পারে, উইজডমের জায়গা থেকে হয়তো তিনি সিনিয়রদের থেকে একটু পিছিয়ে থাকতে পারেন, কিন্তু তামিমের যে উইশ, আমি যতটুকু জানি, বা তার যে পরিকল্পনা, সেটা যথেষ্ট ভালো এবং ম্যাসিভ। বাট দেন এগেইন, যারা বিভিন্ন জেলা বিভাগীয় পর্যায় থেকে আসবে, আপনারা ব্রেকে আমরা খুলনার কথা বলছিলাম যে খুলনার কি হয়েছে, খুলনার ক্রিকেটারদের সঙ্গে কথা বললে তারা আপনাকে বলবেন যে ভাই আমরা খুলনাতে বিশ্বকাপ খেলি। বিশ্বকাপ মানে কি? 4 বছর একটা লিগ হয়। এই যে 14-15 বছর যারা খুলনা, চট্টগ্রামে আকরাম খান ছিলেন, খুলনাতে শেখ সোহেল ছিলেন, খুলনাতে কাজী ইনাম ছিলেন, ওনারা লিগ আয়োজন করতে পারেন নাই, ওনারা নিয়মিত খেলা মাঠে রাখতে পারেন নাই। এখন তাদের জায়গায় কে আসবে আমি জানি না, যিনি বা যারাই আসেন, প্রেসিডেন্ট ধরেন আপনি নাজিম কিংবা জামিল ভাই প্রেসিডেন্ট হইলেন, এই কাজগুলো যদি না করা যায়, বোর্ডে কে আসলো কে না আসলো নাজিম কিচ্ছু যায় আসে না, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। আপনার লোকাল ক্রিকেটগুলোকে যদি আপনি ফিনান্সিয়ালি সাস্টেনেবল করতে পারেন, সেখানে যদি বুলবুল ভাইয়ের কিছু প্ল্যান আমি জানি যেটা অফিসিয়ালি আসলে বলাটা ঠিক হবে না, এগুলো যদি অর্ধেকও বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ ক্রিকেট নেক্সট 3 ইয়ার্সে দারুণ জায়গায় যাবে। বাট এই যে পরিচালক কে হবে, কাউন্সিলর কে হবে, এইটা নিয়ে যে টাগ অফ ওয়ারটা শুরু হয়েছে, এটা সাধারণ ক্রিকেট প্রেমী বা ক্রিকেটের জন্য আবেগ আছে এই মানুষদের কাছে খুব ভালো কোনো বার্তা দিচ্ছে না। ক্লাব মালিকানা নিয়ে জটিলতা এবং পাশাপাশি আরেকটা বিষয় হয়তো বা শুনেছেন জামিল ভাই, যেটা হচ্ছে যে আপনার কাউন্সিলরশিপ ছিনতাই। তো এরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব কিনা, কারণ এতদিন পর নির্বাচনটা একটা ভালো নির্বাচন হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে না। এটা আসলে এই যে সামনে এই ক্রিকেট বোর্ডের নির্বাচনের কেন্দ্র করে সাম্প্রতিক সময় যে এইসব যে ঘটনাগুলো ঘটলো বা ঘটছে, এটা কিন্তু খুবই আসলে আনফর্চুনেট। কারণ ক্রিকেটের সঙ্গে এটা যায় না, খেলাধুলার সঙ্গে সব চিন্তায় রাহাজানি মারামারি। কারণ অনেকদিন পরে আমরা একটা ফেয়ার ইলেকশনের জন্য সবাই অপেক্ষা করছি। ক্রিকেট মোদি যারা দেশে আছে, ক্রিকেটার, ক্রিকেট দর্শক, সবাই কিন্তু একটা ভালো বোর্ডের অপেক্ষা আছে। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যদি খুন, রাহাজানি, ছিনতাই এইসবই যদি করেন, তাহলে আগের সাথে এখানে বর্তমানে তফাৎটা রইল কোথায়? তফাৎটা তো কিছু নেই। তার মানে কি আবারও সেই একই রকমভাবে পরিকল্পনা, যে কারা বোর্ড পরিচালক হবেন, চিন্তাই করে টোরে সব কাউন্সিলর একসাথে নিয়ে আমার একটা প্ল্যান করলাম যে ওকেই আমরা বোর্ড প্রেসিডেন্ট বানাবো, তাহলে তো ওই ঘুরে ফিরে সে একই ব্যাপার তৈরি হলো, ফেয়ার কিছু হলো না। আমরা তো চাচ্ছি যে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা ক্রিকেটের প্রকৃত অর্থে অবদান রাখতে পারবে তারা বোর্ড পরিচালক হয়ে আসুক, এবং যিনি, সেটা আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল, যেই প্রেসিডেন্ট না কেন, দুজনেই কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের সাথে যদি বোর্ড পরিচালক হিসেবে যারা আসবেন তারা যদি সেই লেভেলের না হন, সেরকম
ডেডিকেটেড ক্রিকেট অর্গানাইজার না হন, তাহলে তাদের পক্ষেও কিন্তু ভালো কিছু করা কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ বুলবুল ভাই, বুলবুল এবং তামিম একা কিন্তু কিছু করতে পারবেন না। একজন প্রেসিডেন্টকে কিন্তু তার পর্ষদকে নিয়েই পরিকল্পনা সাজাতে হবে, পর্ষদকে নিয়ে কাজগুলো করতে হবে, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিতে হবে, সেই দায়িত্বগুলো কিন্তু বোর্ড পরিচালকরাই পালন করবেন। সুতরাং সেখানে যদি আমরা দেখি যে এইসব চিন্তায় নাটকের মাধ্যমে বিভিন্ন উড়ে এসে জুড়ে বসছেন বিভিন্ন পরিচালকরা, তাহলে আমি সেই বোর্ড থেকে কী এক্সপেক্ট করব? আমি তো সেই বোর্ড থেকে কিছু এক্সপেক্ট করতে পারবো না। সেটা বুলবুলি প্রেসিডেন্ট হোক আর তামিমি প্রেসিডেন্ট হোক, তাদের যতই ভালো পরিকল্পনা থাকুক, একটা ভালো বোর্ড যদি আমরা নির্বাচনের মাধ্যমে গঠন করতে না পারি, তাহলে কিন্তু আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাবে। আপনার পরিকল্পনা যতই এক্সাইটিং হোক, এটাও বললো যে বুলবুলের যে পরিকল্পনা, সে বললো না পরিকল্পনাগুলোকেই, কিন্তু একটা ভালো পরিকল্পনা সাজিয়েছে, সেটা যতই ভালো পরিকল্পনা সাজায়, যদি আমি একটা ভালো বোর্ড নির্বাচনের মাধ্যমে না করতে পারি, তাহলে আমি একা, বুলবুল একা বা তামিম একা কিন্তু কিছু করতে পারবে না। তখন কিন্তু যেই সংকটে বিসিবি ছিল, সেই সংকটেই কিন্তু বিসিবি থাকবে। নতুনভাবে আমাদের কোনো আশার আলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে সেটা খুবই অনভিপ্রেত। এগুলো আমরা আশা করি না। আমরা আশা করব যে একটা ফেয়ার সুন্দর ইলেকশনের মাধ্যমে যারা ডেডিকেটেডলি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারবে, সেই ব্যক্তিগুলো এই ক্রিকেট বোর্ডে আসুক, তাহলেই বুলবুল বা তামিম যেই প্রেসিডেন্ট হোক, তাহলেই তারা ভালো একটা বোর্ড নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারবে। দেবের কাছে ছোট্ট করে জানতে চাই, যেটা হচ্ছে যে আপনার এত সব ঘটনা হচ্ছে, সব কিছু হচ্ছে, অতীতে আমরা দেখেছিলাম সুবিধাভোগীরাই কিন্তু আপনার বিসিবিতে এসে সুবিধা নিয়ে গেছেন। তো সেই জায়গাটাতে আসলে এখন কি নতুন এমন নিরপেক্ষ কাউকে আমরা আশা করতে পারি কিনা? দেখেন, সুবিধাভোগীরা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সব জায়গাতেই পাবেন আপনি। সো যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদেরকে ডিসাইড করতে হবে এই সুবিধাভোগীদের তারা জায়গাটা দেবেন নাকি দেবেন না। জামিল ভাই যেটা বলছিলেন যে আপনি যদি প্রপার ক্রিকেট সংগঠক না আনতে পারেন, তাহলে ক্রিকেট নিয়ে আমাদের যে আশা, আমাদের যে প্রত্যাশা কিংবা আমাদের যে উচ্চাশা আমি বলবো, সেটা আসলে খুব বেশি দূর যাবে বলে আমার মনে হয় না। So, আমাদের সব এখানে মিলিয়ে আজকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আপনাদের দুজনকে ধন্যবাদ, খেলার আড্ডায় যুক্ত হয়েছিলেন আপনারা। আবারও অনেক পরে কথা হবে যে কোনো এক সময়। খেলার আড্ডায় এই ছিল আজকের মতো। ডিবিসির সাথেই থাকুন।